এসএসসি 26 আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি এই 1 ঘন্টার একটা মাত্র ভিডিও যদি তুমি দেখো তাহলে বাংলা প্রথম পত্রের পদ্য নিয়ে সকল ভয়ভীতি তোমার দূর হয়ে যাবে। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো এমন সব টনিক এবং এমন সকল ব্যাখ্যা যাতে করে বাংলা প্রথম পত্রের কবিতা থেকে যেমন প্রশ্নই আসুক না কেন তুমি সেটা উত্তর করে আসতে পারবে। এই ভিডিওর ডেসক্রিপশনে তুমি এই ক্লাসের স্লাইডটা পেয়ে যাবে এবং টাইম স্ট্যাম্পও সাথে সাথে পেয়ে যাবে। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। আমাদের আজকের ক্লাসটাতে কি কি আছে সেটা দিয়ে আজকে শুরু করব। প্রথমত বাংলা প্রথম পত্রের সিকিউর টপিক ভিত্তিক সাজেশন এবং আলোচনা, অর্থাৎ বিগত বছরগুলোতে বিভিন্ন বোর্ডে কোন প্রশ্নটা কোথা থেকে বেশি বেশিবার করে এসেছে, কতবার করে এসেছে, কোনটা কতটুকু ইম্পর্টেন্ট সেটা নিয়ে আমরা আলোচনা করব। তার পাশাপাশি পাঠ পরিচিতি এবং আমাদের যেই বাংলা টনিক সেটার মাধ্যমে তোমাদেরকে পুরো কবিতার সিলেবাসটা একটা ভিডিওর মাধ্যমে রিভিশন করে দিব। তাহলে দেখে নেই আজকের ক্লাসের মধ্যে কি কি রয়েছে। প্রথমেই আমরা দেখব হচ্ছে আমাদের কবিতাগুলো, সিলেবাসে যেই যে কবিতাগুলো আমাদের রয়েছে সেগুলো বিগত বছরে সেখান থেকে কয়টা সৃজনশীল এসেছে এবং সেই ওয়াইজে আসলে কতটুকু গুরুত্বপূর্ণ কোন কবিতাটা। প্রথমত কপোতাক্ষ নদ। কপোতাক্ষ নদ বিগত 10 বছরে 24 বার সৃজনশীল প্রশ্ন হিসেবে এসেছে। তার মানে বুঝতেই পারছো এটা একেবারে 5 স্টার ইম্পর্টেন্ট, এটা পড়তেই হবে। দ্বিতীয়ত জীবন বিনিময়। এই টপিকটা আগে সিলেবাসে ছিল না, নতুন করে সিলেবাসে ইনক্লুড করা হয়েছে। এই কারণে আসলে বলা যাচ্ছে না যে এটা আসলে এর আগে কতবার এসেছে, বাট যেহেতু নতুন একটা কবিতা এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে, একেবারে 50-50 বলতে পারো, আমরা এটাকে 3 স্টার হিসেবে ইম্পর্টেন্স দিয়েছি। এরপরে উমর ফারুক, এটাও নতুন টপিক কিন্তু এখান থেকে এবার প্রশ্ন আসার সম্ভাবনা অপেক্ষাকৃত আরো বেশি, এই কারণে আমরা অলরেডি এটাকে 4 স্টার দিয়েছি। তারপরে যদি দেখি সেই দিন এই মাঠ, জীবনানন্দ দাশের লেখা এই কবিতাটা বিগত 10 বছরে 12 বার পরীক্ষায় এসেছে। তার মানে বুঝতেই পারছো 10 বছরে এতগুলো বোর্ডে 12 বার যেহেতু এসেছে এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট না, সো এটাকে আমরা 2 স্টার হিসেবে মার্ক করছি। মুভিং ফরওয়ার্ড, বৃষ্টি এই কবিতাটাও নতুন একটা টপিক, এখান থেকেও প্রশ্ন আসার সম্ভাবনা আছে, এটাকে আমরা 3 স্টার দিয়ে রাখছি। বাট একটা জিনিস তোমাদের একটু মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে যেই কবিতাগুলো একেবারেই নতুন, সিলেবাসে আগে ছিল না, সব সেখান থেকেই দিয়ে দেবে প্রশ্নটা এমনটা না। মনে করো একটু অল্টারনেট করতে হবে। ফর এক্সাম্পল যেমন বৃষ্টি আগে ছিল না, নতুন এসেছে। বোশেক আগে ছিল না, নতুন এসেছে। তারপরে এই যে আমাদের এখানে জীবন বিনিময় আগে ছিল না, নতুন এসেছে, এবং উমর ফারুক আগে ছিল না, নতুন এসেছে। অর্থাৎ 4টে এরকম কবিতা আছে যেটা সিলেবাসে ছিল না, নতুন করে ইনক্লুড করা হয়েছে। এখন তোমার পরীক্ষার প্রশ্নে এই 4টা থেকেই প্রশ্ন দিয়ে দিবে, ব্যাপারটা এরকম না। যে প্রশ্নগুলো বিগত টপিকগুলোতে ছিল, সিলেবাসে ছিল, সেগুলো থেকেই প্রায়োরিটাইজ করা হবে। ফর এক্সাম্পল 70% প্রশ্ন আগে যে সিলেবাসে থাকা টপিকগুলো ছিল সেখান থেকে আসবে। বাকি 30% আসবে হচ্ছে এই টপিকগুলো থেকে, জীবন বিনিময়, উমর ফারুক, বোশেক, বৃষ্টি, এই টপিকগুলো থেকে আসবে যেগুলো সিলেবাসে নতুন করে ইনক্লুড করা হয়েছে। মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে তোমাকে এই 4টা কবিতা থেকেই, যেহেতু এগুলো আগে কখনো ছিল না, 4টা কবিতা থেকে প্রশ্ন দেবে, ব্যাপারটা এরকম না। তোমাকে এখানেও একটু চয়েস করার অপশন তুমি পাওয়া। আশা করি বুঝতে পেরেছো কোন টপিকটা কতটুকু ইম্পর্টেন্ট। ওকে, তারপর যদি বলি আমি কোনো আগন্তুক নেই, এটা 3 বার এসেছে, খুবই কম ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, শামসুর রহমানের লেখা, এটা 10 বার এসেছে বিগত 10 বছর, তো এটাকে আমরা 3 স্টার ইম্পর্টেন্ট বলছি। আর বোশেক যেটা বললাম, যেহেতু 30% প্রশ্ন নতুন কবিতা থেকে আসার একটা টেন্ডেন্সি আমরা পরীক্ষার প্রশ্নে দেখি, সো এই টপিকটা পড়তে হবে এবং এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আমরা বলছি হচ্ছে 4 স্টার। অলরাইট, সো আশা করি তোমরা বুঝতে পেরেছ। এইবার আমরা একটু বাংলা প্রথম পত্রের সিকিউর টপিক ভিত্তিক সাজেশনের দিকে যদি যাই, প্রথমে আমরা শুরু করব আমাদের সবচেয়ে প্রিয় কবিতা মাইকেল মধুসূদন দত্তের লেখা কপোতাক্ষ নদ নিয়ে। কপোতাক্ষ নদ লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। এটা মূলত একটা নদী স্মৃতিচারণমূলক কবিতা এবং এখানে দেশপ্রেমের কথা বলা আছে। খুব ছোট্ট একটা কবিতা, মাত্র 14 লাইনের একটা কবিতা। তার মধ্যে একটা ছন্দের বিন্যাস আছে যেটা নিয়ে আমরা অনেক কনফিউজ থাকি। সেটা কি? সেটা হচ্ছে ক খ ক খ ক খ খ ক, এরকম একটা ছন্দের বিন্যাস আছে। আমরা অনেকে বুঝতে পারি না যে ঘটনাটা আসলে কি, সেটাও বলছি, দাঁড়াও আসা যাক। সো ক খ ক খ ক খ খ ক ব্যাপারটা কি? সেটা হচ্ছে, মনে করো আমরা যদি কবিতাটা দেখি, কবিতাটা মনে করো এরকম যে, ফর এক্সাম্পল বলছি আর কি, নয়নে, একটা কবিতা যদি এরকম হয়, নয়নে, সরলে, ঠিক আছে, তারপর মনে করো যতনে, ঠিক আছে, তারপর হচ্ছে বিরলে, ফর এক্সাম্পল এইভাবে ধরলাম,
এটা কিন্তু কবিতার শব্দ দিয়েই বলছে তা না, এটা হচ্ছে একটা কবিতার শেষ লাইনে কি আছে সেটার ভিত্তিতে এই ছন্দটা করা হয়। যেমন এখানে নয়নে সরলে যতনে বিরলে, তার মানে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা এটাকে ক ধরতে পারি, এটাকে ধরলাম ক, আর লে মানে নেকে ধরেছি ক, আর লেকে ধরেছি খ। বুঝতে পেরেছ? নেকে ধরেছি ক আর লেকে ধরেছি খ। একইভাবে তাহলে পরের লাইনে গিয়ে দেখলাম আরে এখানে তো আবার ক আছে, আরে বিরলে তাহলে এখানে তো আবার খ আছে। এক্স্যাক্টলি এই জিনিসটাই তুমি কপোতাক্ষ নদ কবিতায় পাবা। বিশ্বাস না হলে মিলিয়ে দেখতে পারো, ক খ ক খ ক খ খ ক। এরপরে পরের প্যাটার্নটা আবার ডিফারেন্ট, কারণ প্রথমটাতে তুমি নে আর লে পাবা। প্রথম যেই লাইনগুলো রয়েছে ক খ ক খ ক খ খ ক, প্রথম 8 লাইনের মধ্যে তুমি এই নে লে এটা পাবা, কিন্তু পরের 6 লাইনে গিয়ে কিন্তু আবার নে লে এরকম পাবা না, অন্য একটা মিল পাবা, অন্য একটা অন্ত মিল পাবা। সেটা তোমার কাজ হচ্ছে তুমি এটা মিলিয়ে দেখবা। ওকে, এইবার ক্লাসের স্লাইডে আসি, পাঠ পরিচিতি। তারপর প্রথমে কপোতাক্ষ নদ কবিতাটি কবির চতুর্দশপদী। চতুর্দশপদী মানে কি? চতুর্দশপদী মানে হচ্ছে 14টা পদ বা 14টা লাইন আছে এরকম। আমরা অলরেডি দেখেছি সেটা হচ্ছে 8 লাইন যোগ 6 লাইন, 14 লাইন থেকে গৃহীত হয়েছে বা নেওয়া হয়েছে। এই কবিতায় কবির স্মৃতিকাতরতার আবরণে তার অত্যুজ্জ্বল দেশপ্রেম প্রকাশিত হয়েছে। স্মৃতিকাতরতা মানে কি? সে খুবই নস্টালজিক, তার মানে পুরোনো দিনের স্মৃতি তাকে অনেক কাতর করে ফেলেছে। সে সারাক্ষণ পুরোনো দিনের স্মৃতি রোমন্থন করছে, তার কোনো কিছু ভালো লাগছে না, কোনো কিছুতে মন বসছে না। এই অবস্থাটাকে বলা হচ্ছে স্মৃতিকাতরতা। অত্যুজ্জ্বল মানে কি? অত্যুজ্জ্বল মানে হচ্ছে অতিরিক্ত উজ্জ্বল বা অত্যন্ত উজ্জ্বল, খুবই উজ্জ্বল, ভীষণ ব্রাইট। এই অত্যুজ্জ্বল দেশপ্রেম প্রকাশিত হয়েছে তার এই কবিতাটার মাধ্যমে। কবি মাইকেল মধুসূদন দত্ত যশোর জেলার কপোতাক্ষ নদের তীরে সাগরদাঁড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। শৈশবে মধুসূদন এই নদের তীরে প্রাকৃতিক পরিবেশে বড় হয়েছেন, অর্থাৎ তার শৈশবের একটা বড় অংশ জুড়ে এই নদীটা আছে। যখন তিনি ফ্রান্সে কোথায় বসবাস করেন? যখন তিনি ফ্রান্সে বসবাস করেন তখন জন্মভূমির শৈশব কৈশোরের বেদনা বিধুর স্মৃতি তার মনে জাগিয়েছে কাতরতা। তার মানে হয় কি, আমরা যখন পরিবার পরিজন নিজের বাড়ি থেকে দূরে থাকি তখন সেই জিনিসগুলো আমাদেরকে অনেক ভাবায়, আমরা তখন সেই ব্যাপারটাকে অনেক বেশি মিস করি। এটা কবি মাইকেল মধুসূদন দত্তের ক্ষেত্রেও একইভাবে প্রযোজ্য। দূরে বসেও তিনি যেন কপোতাক্ষ নদের কলকল ধ্বনি শুনতে পান। কত দেশে কত নদী তিনি দেখেছেন, কিন্তু জন্মভূমির এই নদ যেন মায়ের স্নেহ ডোরে, তার মানে মায়ের মতো ভালোবাসা মায়ায় জড়িয়ে রেখেছে যেন এই কপোতাক্ষ নদটাই তাকে। এই কারণে তিনি এত দেশ ঘুরে ফিরে এত নদ নদী দেখেছেন, কিন্তু কপোতাক্ষ নদের কথা তিনি কখনো ভুলতে পারেন না, কিছুতেই তিনি তাকে ভুলতে পারেন না। কবির মনে সন্দেহ জাগে, তিনি কি এই নদের দেখা পাবেন? অর্থাৎ তিনি আদৌ কি আর কখনো দেশে ফিরতে পারবেন, এবং দেশে ফিরে কখনো কি তার আর এই কপোতাক্ষ নদের তীরে বসে থাকা হবে? এটা নিয়ে তিনি চিন্তিত। কপোতাক্ষ নদের কাছে তার সবিনয় মিনতি বন্ধুভাবে তাকে তিনি যেন স্নেহাদরে স্মরণ করেন। তার মানে কপোতাক্ষ নদকে তিনি যেরকম মনে করেন, তিনি যেরকম স্মৃতি রোমন্থন করেন কপোতাক্ষ নদের, কপোতাক্ষ নদও যেন তাকে একই রকম ভাবে মনে রাখে, এবং বাংলাদেশের অন্যান্য যারা মানুষ রয়েছে তাদেরকে যেন তার কথা কপোতাক্ষ নদ জানায়। কপোতাক্ষ নদ যেন তার স্বদেশের জন্য হৃদয়ের কাতরতা এই যে বঙ্গবাসীদের নিকট ব্যক্ত করে মানে বলে। দেশমাতৃকার প্রতি অকুণ্ঠ প্রেম যে মানুষের সহজাত প্রবৃত্তি, কবিতায় তাই ধরা পড়েছে। সহজাত মানে কি? মানে যেটা আমাদের ইনস্টিংক্ট বা এমনি হয় যেটা। তার মানে আমার দেশকে ভালোবাসতে হবে, এটা আসলে আলাদা করে আমাকে শেখাতে হবে বা আমাকে আলাদা করে বলে দিতে হবে, ব্যাপারটা এরকম না। এটা আমার ভেতর থেকে আসা একটা অনুভূতি। এই ভেতর থেকে আসা অনুভূতিকেই বলা হচ্ছে সহজাত প্রবৃত্তি। সহজাত প্রবৃত্তি তাই ধরা পড়েছে। সো তোমরা যদি কপোতাক্ষ নদ থেকে পরীক্ষায় প্রশ্ন আসে এবং সেটা অ্যান্সার করতে যাও, গ আর ঘ নম্বর প্রশ্নে অর্থাৎ প্রয়োগমূলক এবং উচ্চতর দক্ষতামূলক প্রশ্নে তোমরা এই পাঠ পরিচিতি থেকেই অনেক কিছু রেফার করে লিখতে পারবা। একদম তোমার কবিতার লাইন ধরে ধরে সেখান থেকে লিখতে হবে, ব্যাপারটা এরকম না। পাঠ পরিচিতি থেকেই তুমি যতটুকু দরকার হেল্প নিতে পারবা। এবার দেখি যে আসলে বিগত বছরগুলোতে আমরা বলেছি যে কপোতাক্ষ নদ থেকে অনেকবার প্রশ্ন এসেছে। কথা হচ্ছে এই প্রশ্নগুলো কোন কোন স্পেসিফিক টপিকের উপর এসেছে। মানে আমি একদম শুরুতে যখন দেখেছি, ফর এক্সাম্পল বললাম যে তোমাদেরকে কপোতাক্ষ নদ থেকে 24বার সৃজনশীল প্রশ্ন এসেছে বিগত 10 বছরে, কিন্তু সৃজনশীল প্রশ্ন যেহেতু ইউনিক হয়, এটা যেহেতু কমন আসে না, নোট গাইড সাজেশন খাতা পত্র বই কোথাও থেকে যেহেতু কমন আসে না, তাই প্রতিবারই দেখবে আলাদা আলাদা টপিক থেকে প্রশ্ন করা হয়েছে। সো আমরা যদি একটু দেখি কোন কোন জায়গাতে ফোকাস করা হয়েছে। জন্মভূমির নদীর প্রতি স্নেহ কাতরতার স্বরূপ, এখান থেকে বেশ কিছুবার প্রশ্ন এসেছে।
প্রবাস জীবনে স্বদেশের প্রতি অনুরাগের স্বরূপ, এখান থেকেও প্রশ্ন হয়েছে। স্মৃতিকাতরতার আবরণে কবির স্বদেশ প্রেমের স্বরূপ, তার মানে কয়েকটা জায়গায় ফোকাস করলে হচ্ছে। জন্মভূমির নদীর প্রতি স্নেহকাতরতা, প্রবাস জীবনে স্বদেশের প্রতি অনুরাগ মানে প্রবাস জীবন, এখানে ফোকাস করতে পারো। স্মৃতিকাতরতার আবরণে কবির স্বদেশ প্রেমের স্বরূপ, তার মানে স্বদেশ প্রেম এবং স্মৃতিকাতরতা, এই কয়েকটা জায়গায় যদি তুমি ফোকাস করো তাহলে কিন্তু কপোতাক্ষ নদ থেকে তুমি সুন্দর মতো উত্তরটা করতে পারবা। তবে এখানেই শেষ না, আরো আছে। কপোতাক্ষ নদ কবিতায় কবির ব্যক্তি মানুষের প্রতিফলন, তার মানে তিনি ব্যক্তিগতভাবে একজন মানুষ হিসেবে তিনি কি অনুভব করছেন, কি চিন্তা করছেন, তিনি কতটুকু স্মৃতিকাতর হয়ে পড়েছেন, এই ব্যাপারটাও আসতে পারে। তো তবে অত ইম্পর্টেন্ট আবার এটা না, আগে যেগুলো দেখেছি সেগুলো বেশি ইম্পর্টেন্ট, এটা অত ইম্পর্টেন্ট না। এবং মাতৃভূমির প্রতি গভীর ভালোবাসা ও মমত্ববোধ, এইটা একটু লাগবে। মাতৃভূমির প্রতি গভীর ভালোবাসা ও মমত্ববোধ, এখান থেকে বিগত বেশ কিছুবার পরীক্ষায় প্রশ্ন এসেছে। এখন বিগত বছরে কোন কোন জায়গা থেকে প্রশ্ন এসেছে সেটা তো তোমাদেরকে বলেই দিলাম, কিন্তু তারপরেও তোমাদের জন্য আমরা কি রেখেছি, তোমাদের জন্য আমরা তারপরেও কিন্তু আমাদের ফাইনাল রিভিশন লাইভ ক্লাস রেখেছি, আমাদের আলাদা সাজেশন রেখেছি, আমাদের যে ফেসবুক গ্রুপ রয়েছে এসএসসি 26 সুপার স্টুডেন্টস এনএমএস, এই গ্রুপেও কিন্তু নিয়মিত আমরা ফ্রি লাইভ ক্লাস নিচ্ছি, নোট শেয়ার করছি, সাজেশন দিচ্ছি, তোমাদের প্রবলেমগুলো সলভ করে দিচ্ছি যাতে করে পরীক্ষায় কোনোভাবে এই প্লাস মিস না হয়। পরের টপিকে চলে এসেছি, এখন আমরা পড়ব জীবন বিনিময়। ওকে, জীবন বিনিময়ের প্রথমে পাঠ পরিচিতি। জীবন বিনিময় কবিতাটি গোলাম মোস্তফার বুলবুলিস্তান কাব্য থেকে সংকলিত হয়েছে, এইটা লাগে, উৎসটা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন একটা কবিতার ক্ষেত্রে। কবিতাটিতে পিতৃস্নেহের একটি মহৎ দৃষ্টান্ত উপস্থাপিত হয়েছে, তার মানে এই কবিতাটার মূল ফোকাস কোথায়? পিতৃস্নেহে। পিতার স্নেহ বাৎসল্যের কাছে, তার মানে পিতার যে সন্তানের প্রতি স্নেহ বা সন্তানের প্রতি ভালোবাসা, সেটার কাছে মৃত্যুর পরাজয় এই কবিতার প্রতিপাদ্য বিষয় বা মেইন থিম। এই কবিতার মেইন থিম কি? এই কবিতার মেইন থিম হচ্ছে স্বয়ং মৃত্যু পিতার ভালোবাসার কাছে হার মেনেছে, এটাই হচ্ছে এই কবিতার মেইন থিম বা মূল আলোচনার বিষয়, মূল আলোচ্য বিষয়। মোগল সম্রাট বাবরের পুত্র হুমায়ুন, এই নাম দুটো গুলিয়ে ফেলা যাবে না। হুমায়ুন কার পুত্র? বাবরের পুত্র। ওই যে আমরা একটা শর্টকাট আছে না, বাবার হইল জ্বর, পুরোটুকু জানা লাগবে না, এই কবিতাটা উত্তর করতে হলে বাবার হইল জ্বর, তার মানে কি? বাবার অর্থাৎ হচ্ছে বাবর, হইল দিয়ে মনে রাখবো হচ্ছে হুমায়ুন, তার মানে বাবা আগে অর্থাৎ বাবর আগে হুমায়ুন পরে, বাবর হচ্ছে বাবা আর হুমায়ুন হচ্ছে পুত্র। আরো সহজ নিনজা টেকনিক আছে, সেটা হচ্ছে দেখো বাবর, দেখো বাবরে কি আছে? বা আছে, বাবাতে কি আছে? বা আছে, দ্যাটস ইট। এভাবে মনে রাখতে পারো, সহজ একটা নিনজা টেকনিক শিখিয়ে দিলাম। বিজ্ঞ চিকিৎসকরা অনেক চেষ্টা করেও ব্যর্থ হয়ে তার জীবনের আশা ছেড়ে দিয়েছেন, তার মানে চিকিৎসকরা বলেছেন যে তারা হুমায়ুনকে বাঁচাতে পারবে না। এক দরবেশ এসে জানালেন যে সম্রাট যদি তার সর্বশ্রেষ্ঠ ধন দান করেন তবেই তার পুত্র জীবন লাভ করতে পারেন। সম্রাট বাবর উপলব্ধি করলেন নিজের প্রাণের চেয়ে আর বেশি কিছু প্রিয় তার নেই। অর্থাৎ একজন দরবেশ এসে যখন তাকে বললেন যে আপনার সন্তানকে বাঁচাতে পারে একমাত্র আপনার এমন একটা আত্মত্যাগ যে জিনিসটাকে আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন বা যে জিনিসটা আপনার কাছে সবচেয়ে বেশি মূল্যবান, তখন সম্রাট বাবর চিন্তা ভাবনা করলেন এবং বের করলেন তার নিজের জীবনের চেয়ে বেশি প্রিয় বা বেশি অমূল্য আসলে আর কোনো কিছুই নেই। তখন তিনি সিদ্ধান্ত নিলেন তাহলে আমার এই জীবনের বিনিময়ে আমি আমার সন্তানের জীবন ফেরত চাই। তিনি বিধাতার কাছে অর্থাৎ সৃষ্টিকর্তার কাছে সর্বশ্রেষ্ঠ সে ধনের বিনিময়ে পুত্রের জীবন ভিক্ষা চাইলেন, অর্থাৎ নিজের জীবনের বিনিময়ে পুত্রের জীবন তিনি ভিক্ষা চাইলেন। আল্লাহ তার প্রার্থনা মঞ্জুর করলেন। এভাবে পিতৃস্নেহের কাছে মরণের পরাজয় ঘটল, অর্থাৎ সন্তানের প্রতি পিতার অপরিসীম ভালোবাসা অনুভূতি প্রকাশ পেয়েছে কবিতাটিতে। এবং কবিতাটা যদি তুমি পড়ো তাহলে তুমি দেখবা নিজের জীবনের বিনিময়ে সন্তানের জীবনকে কিভাবে বাঁচিয়েছেন সম্রাট বাবর। বাবর কিন্তু পরবর্তীতে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন, অর্থাৎ হুমায়ুন আস্তে আস্তে সুস্থ হতে থাকে আর বাবর আস্তে আস্তে অসুস্থ হয়ে থাকে। এভাবেই করে হুমায়ুন বেঁচে যায় এবং সম্রাট বাবর মারা যায়। আশা করি যে নিনজা টেকনিকটা তোমাদেরকে দেখেছি যে বাবরেও বা আছে, বাবাতেও বা আছে, এভাবে আমরা মনে রাখবো হচ্ছে বাবর হচ্ছে এখানে বাবা, সম্রাট বাবর সম্পর্কে এখানে আলাপ করা হয়েছে। আর সন্তানের নাম কি? সন্তানের নাম হচ্ছে হুমায়ুন। ওকে, এইবার আমরা একটু দেখি যে এই কবিতাতে কোন কোন জায়গায় ফোকাস করতে হবে। পরীক্ষায় সৃজনশীল প্রশ্ন গ আর ঘ উত্তর দেওয়ার জন্য কোথায় কোথায় ফোকাস করতে হবে। প্রথমত পিতৃস্নেহের গভীরতা, এটা তো নিশ্চয়ই আমরা পারবো, এখানে আসলে মানে আলাদা করে কোনো কিছু বুঝাতে হবে না তোমাদের। দ্বিতীয়ত
পিতামাতার প্রতি অনুরাগী ও শ্রদ্ধাশীল হওয়া, এটা একটু লেস ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে এই কবিতাটা একজন বাবার পয়েন্ট অফ ভিউ থেকে লেখা হয়েছে। এই কবিতাটা কিন্তু হুমায়ুনের বা সন্তানের পয়েন্ট অফ ভিউ থেকে লেখা হয় নাই, এই কবিতাটা বাবার অর্থাৎ সম্রাট বাবরের পয়েন্ট অফ ভিউ থেকে লেখা হয়েছে। তারপর দেখি, যে কোনো বিপদে স্রষ্টার কাছে প্রার্থনা করা। আমরা দেখেছি যে সবাই আশা ছেড়ে দিয়েছিল, সকল বিজ্ঞ চিকিৎসকরা, ভিষকবৃন্দ তারা বলেছিলেন যে তারা হুমায়ুনকে বাঁচাতে পারবে না। তখন একজন দরবেশ এসে যখন বললেন যে একটাই উপায় আছে হুমায়ুনকে বাঁচানোর, সেটা হচ্ছে যে সম্রাট বাবরের সবচেয়ে প্রিয় যে সম্পদটা সেটা তাকে স্যাক্রিফাইস করতে হবে, সেটা তাকে বলিদান করতে হবে। এই যে এরপরে সম্রাট বাবর যেটা করলেন, সৃষ্টিকর্তা বা মহান আল্লাহর কাছে প্রার্থনা, এই ব্যাপারটাও কিন্তু কবিতার মধ্যে আমরা খুব সুন্দরভাবে পাই। চতুর্থত, বিপদে হতাশ না হয়ে উপলব্ধি করা। তার মানে বিপদে অনেক সময় আমরা হতাশ হয়ে পড়ি, কিন্তু এই কবিতাটা আমাদের এটাও শেখায় যে আসলে বিপদে হতাশ হওয়া যাবে না। যখন বিপদ আসবে সেই বিপদকে মোকাবেলা করতে হবে এবং কোনো না কোনো একটা রাস্তা খুঁজে বের করতে হবে। হায় হায় আমার সর্বনাশ হয়ে গেল, আমাকে দিয়ে বোঝা হয় আর কিছু হবে না, আমার জীবনটা বোধহয় শেষ, এইভাবে চিন্তা না করে বিপদটাকে মোকাবেলা করতে হবে। পঞ্চমত, পিতার কাছে পুত্রের জীবনের গুরুত্ব। এটা তো আমরা পুরো কবিতা জুড়েই দেখেছি যে পিতার কাছে পুত্রের জীবনের গুরুত্বটা আসলে কেমন। অলরাইট, তারপর আমরা দেখব পরবর্তী টপিক হচ্ছে উমর ফারুক। উমর ফারুক। পাঠ পরিচিতি দিয়ে শুরু করি। উমর ফারুক কবিতাটি কাজী নজরুল ইসলামের জিঞ্জির কাব্য থেকে সংকলিত হয়েছে। আবারও বলছি, উৎস সবসময় ইম্পর্টেন্ট, কারণ উৎস থেকে সবচেয়ে বেশি ক নম্বরের প্রশ্ন আসে। কবিতাটিতে ইসলামের দ্বিতীয় খলিফা, কততম খলিফা? দ্বিতীয় খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনাদর্শ, তার মানে তার জীবনের যে আদর্শ, তিনি কিভাবে জীবনটা পরিচালনা করতেন, তিনি কিভাবে জীবনটা অতিবাহিত করতেন, তিনি কিভাবে চিন্তা করতেন, ভাবনা করতেন, এই জীবন আদর্শ, চরিত্র মাহাত্ম্য, তার মানে তার চরিত্রের একটা সিগনিফিকেন্স আছে। অর্থাৎ মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরে এই যে চারজন খলিফা ছিলেন, তাদের যে খেলাফত ছিল, এটাই কিন্তু ইসলামের সমৃদ্ধির জন্য অনেক বড় একটা অনুঘটক হিসেবে কাজ করেছে বা প্রভাবক হিসেবে কাজ করেছে। এই জন্যই ইসলামের দ্বিতীয় খলিফা হিসেবে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে জীবনটা, সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। মানবিকতা, তিনি মানুষ হিসেবে কেমন ছিলেন সেটা, এবং সাম্যবাদী দৃষ্টিভঙ্গি। দেখো, আমরা জানি কাজী নজরুল ইসলামকে আসলে সাম্যের কবি বলা হয়, বিদ্রোহী কবিও বলা হয়, কিন্তু কাজী নজরুল ইসলাম সবসময় সাম্যকে বা ইকুইটিকে অনেক বেশি প্রাধান্য দিয়েছেন। এই কারণেই হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই যে সাম্যবাদী মনোভাবটা, এটা কাজী নজরুল ইসলামের কবিতাতেও ফুটে উঠেছে। খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন মহৎ ব্যক্তিত্ব। তার চরিত্রে একাধারে বীরত্ব, কোমলতা, নিষ্ঠা এবং সাম্যবাদী আদর্শের অনন্য সমন্বয় ঘটেছিল। তাহলে কি কি গুণ আছে? বীরত্ব, কোমলতা, নিষ্ঠা এবং সাম্যবাদী আদর্শ। অর্থাৎ গ নম্বর প্রশ্ন যখন তোমাকে দিবে, একটা উদ্দীপকের চরিত্র দিয়ে যখন বলবে উদ্দীপকের অমুক চরিত্রের সাথে তোমার পঠিত উমর ফারুক কবিতার কোন দিকটির মিল আছে, তখন তুমি দেখবা সেটার সাথে কি বীরত্বকে মেলানো যায়, কোমলতাকে মেলানো যায়, নিষ্ঠাকে মেলানো যায়, নাকি সাম্যবাদী মনোভাবটাকে মেলানো যায়। এইটা আমাদের মাথায় রাখতে হবে। ওকে, বিশাল মুসলিম রাষ্ট্রের সর্বাধিনায়ক হয়েও তিনি অতি সহজ সরল এবং অনাড়ম্বর মানে হচ্ছে আড়ম্বরবিহীন, মানে খুব জাঁকজমক তিনি করতেন না, আনুষ্ঠানিকতা করতেন না, একেবারে সহজ সাধারণ জীবনযাপন তিনি করেছেন। নিজ ভৃত্যকে অর্থাৎ নিজের যে চাকর বা দাসকেও তিনি তার সঙ্গে সমান মর্যাদা দিতে কুণ্ঠিত হননি। কুণ্ঠিত হওয়া মানে কি? কুণ্ঠিত হওয়া মানে হচ্ছে হেজিটেট করা বা একটু দ্বিধা করা, এটাও তিনি কখনো করেন নাই। এটাই তার মানবিকতা বা এটাই তার সাম্যবাদী মনোভাবের পরিচায়ক। ন্যায়ের আদর্শ সমুন্নত রাখতে, মানে সবসময় ন্যায়কে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিতে, তিনি আপন সন্তানকে কঠোরতম শাস্তি দিতেও দ্বিধাবোধ করেন। এই যে কুণ্ঠাবোধ করা, দ্বিধাবোধ করা একই কথা। তিনি ছিলেন আমির উল মুমিনিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আদর্শবান ব্যক্তিত্ব বলে বিশ্বাস করে বলেছিলেন, তারপরে যদি কেউ নবী হতো তাহলে তিনি হতেন উমর। এটা কিন্তু অনেক বড় একটা কথা যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উপর এতটাই প্লিজড ছিলেন, তার উপর তিনি এতটাই মুগ্ধ ছিলেন, তার চারিত্রিক গুণ বা অন্য সবকিছু মিলিয়ে তিনি বলেছিলেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে যদি কেউ নবী হতেন সেটা হতেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মহৎপ্রাণ ও আদর্শ মানব চরিত্র অর্জনের জন্য উমর ফারুককে কবি উৎকৃষ্ট উদাহরণ হিসেবে কবিতায় উপস্থাপন করেছেন। ওকে, এখন যদি দেখি
ওমর ফারুক কবিতার মূল প্রতিপাদ্য বিষয়টা আমাদের জানা লাগবে যদি এখান থেকে গ বা ঘ নম্বর প্রশ্ন অ্যান্সার করতে চাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চারিত্রিক বৈশিষ্ট্যতা, আমাদের যা যা চারিত্রিক বৈশিষ্ট্যের কথা আমাদের পাঠ পরিচিতিতে আছে সেটা তো বললামই। অন টপ অফ দ্যাট কবিতাতেও যেভাবে বর্ণনা আছে সেটাও একটু মাথায় রাখতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মানবিকতা অলরেডি ফোকাস করেছি, এবং সাম্যবাদী মনোভাব, এই দুইটা আমাদের জানাও পারা লাগবে। এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে ন্যায় বিচার প্রতিষ্ঠা, এইটাও আমাদেরকে পারা লাগবে যদি আমরা এখান থেকে গ ও ঘ নম্বর প্রশ্ন অ্যান্সার করতে চাই। আশা করি এইটাও তোমাদের কাছে পরিষ্কার। পরবর্তী টপিক অর্থাৎ পরবর্তী কবিতা, এখন আমরা দেখব সেই দিন এই মাঠ। এই কবিতাটা খুবই সহজ সরল ইন্টারেস্টিং একটা কবিতা, তবে অত বেশি গুরুত্বপূর্ণ না। আমরা বিগত বছরের প্রশ্নে এইখান থেকে অত বেশি প্রশ্ন আসতে দেখি নাই। প্রথমত পাঠ পরিচিতি। সেই দিন এই মাঠ কবিতাটি জীবনানন্দ দাশের রূপসী বাংলা কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে। সভ্যতা একদিকে যেমন ক্ষয়িষ্ণু, ক্ষয়িষ্ণু মানে কি, যেটা ক্রমশ ক্ষয় হচ্ছে, দিন দিন বিলীন হয়ে যাওয়ার পথে যেটা আগাচ্ছে সভ্যতা। সভ্যতা একদিকে যেমন ক্ষয়িষ্ণু, অন্যদিকে চলে তার বিনির্মাণ। তার মানে একদিকে সভ্যতার ক্ষয় হয়, আরেকদিকে সভ্যতার হয়তো বা জয় হয়। তার মানে সভ্যতা অনেকটা নদীর পাড়ের মতো। নদী যেরকম একদিক ভাঙে আরেক দিক গড়ে, সভ্যতাও একই রকম। একটা সভ্যতা আস্তে আস্তে ক্ষয় হতে থাকে, ধ্বংস হতে থাকে, ধূলিসাৎ হয়ে যেতে থাকে, আরেকদিকে আরেকটা সভ্যতা সামনে এগিয়ে যেতে থাকে। এভাবেই কিন্তু পুরো মানব জাতির ইতিহাসটা লেখা হয়েছে। কখনো কোনো সভ্যতা জিতেছে, কখনো কোনো সভ্যতা হেরেছে। মরণশীল ব্যক্তি মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়ে, অর্থাৎ মানুষ মাত্রই মরণশীল। শুধু মানুষ না, পৃথিবীর সকল জীব মাত্রই মরণশীল। সবাই এক সময় না এক সময় মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। তো মানুষ মাত্রই মৃত্যুর কোলে ঢলে পড়ে, কিন্তু প্রকৃতিতে থাকে চিরকালের ব্যস্ততা। তার মানে প্রকৃতি কিন্তু খুব একটা কিছু আসে যায় না প্রকৃতিতে। মানুষের মৃত্যু হলো কি হলো না, সূর্য প্রতিদিনের মতোই ওঠে, সূর্য প্রতিদিনের মতোই অস্ত যায়, নদী প্রতিদিনের মতোই প্রবাহিত হয়। অর্থাৎ ব্যক্তি হিসেবে আমি বা তুমি, আমরা সময়ের যে চির চলমান যে প্রকৃতি, সেই চির চলমান প্রকৃতিতে আমরা যদি কখনো হারিয়েও যাই, তাতে প্রকৃতিতে কোনো পরিবর্তন আসবে না। মাঠে থাকে চঞ্চলতা, কাজের একটা পরিবেশ থাকে, চালতা ফুলে পড়ে শীতের শিশির, লক্ষ্মী প্যাঁচার কণ্ঠে ধ্বনিত হয় মঙ্গল বার্তা, খেয়া নৌকা চলে নদী নালাতে। অর্থাৎ কোথাও থাকে না সেই মৃত্যুর, কোথাও কিন্তু কারোর মৃত্যুর জন্য কোনো কিছুই থেমে থাকে না, একদম সবকিছুই আসলে চলতে থাকে। হ্যাঁ, এক দুই দিন মানুষ দুঃখ করে, তাকে মনে করে, তাকে স্মরণ করে, কিন্তু আস্তে আস্তে সবকিছুই কিন্তু প্রতিস্থাপিত হয়ে যায়। আজকে যদি আমি মনে করি এই ক্লাসটা না নিতাম, আমার বদলে হয়তো অন্য কেউ নিত, তাই না? তার মানে আসলে দুনিয়ায় কোনো কিছু কারোর জন্য কখনো থেমে থাকে না। ফলে মৃত্যুতেই সব শেষ নয়। পৃথিবীর বহমানতা বা বয়ে চলা মানুষের সাধারণ মৃত্যু রহিত করতে পারে না। রহিত করা মানে কি? রহিত করা মানে হচ্ছে থামানো বা স্থগিত করতে পারে না। প্রকৃতপক্ষে মানুষের মৃত্যু আছে, কিন্তু এই জগতে সৌন্দর্যের মৃত্যু নেই। ব্যক্তি মানুষ হিসেবে আমি তুমি মৃত্যুবরণ করব, কিন্তু প্রকৃতির যে সৌন্দর্য, সেই সৌন্দর্যের কিন্তু মৃত্যু নেই। মানুষের স্বপ্নেরও মরণ নেই, এটা আরেকটা গুরুত্বপূর্ণ কথা। সেটা হচ্ছে ব্যক্তি হিসেবে একজন মানুষ মারা যেতে পারে। ফর এক্সাম্পল রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি মারা গেছেন, কিন্তু তার যে স্বপ্নগুলো সেগুলো কিন্তু জীবিত আছে। মনে করো রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়, এটা তার একটা স্বপ্ন ছিল, এই স্বপ্ন কিন্তু জীবিত আছে। তার যে সাহিত্যকর্মগুলো, এটা সবার কাছে পৌঁছে যাবে। এখন 100-150 বছর পরেও এগুলো মানুষের কাছে পৌঁছাচ্ছে, অর্থাৎ তার স্বপ্নটা এখনো জীবিত আছে। গভীর জীবন তৃষ্ণা নিয়ে এই সত্যই কবিতাটিতে অনুভূত হয়েছে। তার মানে জীবনের প্রতি যে ভালোবাসা, সেই ভালোবাসাটাই ব্যক্ত হয়েছে মৃত্যুর কথা বলার মাধ্যমে। অর্থাৎ আমার জীবনটাকে আমি কেন মূল্যবান মনে করি? কারণ আমি যদি একবার মারা যাই, আমার পক্ষে আর এই পৃথিবীতে, এই সুন্দর পৃথিবীতে তোমাদের মাঝে ফিরে আসা সম্ভব না। এই জন্য জীবনটা আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। ওকে, এবার একটু দেখি, যেহেতু এটা আগে সিলেবাসে ছিল, মানুষ ও সভ্যতার নশ্বরতা। নশ্বরতা মানে কি? নশ্বরতা মানে হচ্ছে যেটা নষ্ট হয় এমন, নষ্ট হয় এমন, এটাকে বলা হচ্ছে নশ্বর। নশ্বরতা সম্পর্কে ধারণা লাভ করা। মানুষের নশ্বরতার বিপরীতে প্রকৃতির চিরন্তনতার ধারণা। তার মানে মানুষ মারা যায়, কিন্তু প্রকৃতি মারা যায় না, প্রকৃতি টিকে থাকে। এইটার কথাও এই কবিতায় আছে। বাংলার নৈসর্গিক মানে বাংলার যে প্রাকৃতিক সৌন্দর্য বা প্রাকৃতিক পরিবেশের প্রতি কবির যে গভীর মমত্ববোধ, সেই গভীর মমত্ববোধ আমরা এখানে
পাই। ওকে, সো সেই দিন এই মাঠও আমরা দেখে ফেললাম। এরপরে আমরা দেখব হচ্ছে পরবর্তী কবিতাটা হচ্ছে বৃষ্টি, এবং এটাও সিলেবাসে নতুন। বৃষ্টি কবিতাটি ফররুখ আহমদের মুহূর্তের কবিতা কাব্য থেকে সংকলিত হয়েছে। কৃষিপ্রধান বাংলায় বহু প্রতীক্ষিত, মানে আমরা অনেক অপেক্ষা করি, বহু প্রতীক্ষিত বৃষ্টি নিয়ে কবিতাটি লেখা হয়েছে। প্রকৃতিতে বর্ষা আসে প্রাণ স্পন্দন নিয়ে। স্পন্দন মানে কি? একটা নড়াচড়া বা একটা অনুরণন বা একটা ভাইব্রেশন, এটি হচ্ছে স্পন্দন। আমাদের হার্ট যেমন সারাক্ষণ একটা স্পন্দন করতে থাকে, এভাবে সারাক্ষণ আমাদের ব্লাডগুলো পাম্প করতে থাকে, এটাই হচ্ছে প্রাণের স্পন্দন। আর বৃষ্টি হচ্ছে বর্ষার প্রাণ। তার মানে বর্ষাকালের অন্যতম বৈশিষ্ট্যই হচ্ছে বৃষ্টি। বৃষ্টি ছাড়া বর্ষা হয় না, বর্ষা ছাড়া বৃষ্টি হয়, বর্ষা ছাড়া বৃষ্টি হয়, শীতকালেও তো বৃষ্টি হয়, কিন্তু বৃষ্টি ছাড়া বর্ষা হয় না। এ সময় নদীর দুধারে প্লাবন দেখা দেয়। প্লাবন মানে কি? প্লাবন মানে হচ্ছে বন্যা, একদম সবকিছুকে ছাপিয়ে নিয়ে যায়। বন্যা দেখা দেয়, ফলে পলিমাটির গৌরবে ফসল ভালো হয়। পলিমাটির কারণে তখন ফসলটা খুব ভালো হয়, খুব উর্বর। পলিমাটির ফিচার কি? পলিমাটি খুবই উর্বর, এই জন্য ফসল ভালো হয়। বৃষ্টির সময় আকাশের সর্বত্র মেঘের খেলা দেখা দেয়। বর্ষার ফুল চারদিকে মোহিত করে, অর্থাৎ বর্ষার যে ফুলটা সেটা সর্বত্র ছড়িয়ে পড়ে এবং সবাইকে খুব সুন্দরভাবে মন্ত্রমুগ্ধর মতো করে রাখে। রুক্ষ মাটিতে, মানে একদম ফাটা মাটিতে বৃষ্টিতে প্রাণ জোড়ায়। বৃষ্টির দিনে সংবেদনশীল মানুষও রসসিক্ত হয়ে ওঠে। তার মানে যারা একটু রিয়াক্টিভ, মানে যারা কোনো কিছু বলে ছ্যাপ করে ওঠে, এরকম মানুষ আছে না, সংবেদনশীল, খুবই রিয়াক্টিভ, এরকম মানুষের মনও তখন একটু রসিক হয়ে ওঠে। তাদেরও কি খেতে চায়? মন চায় কি খেতে? খিচুড়ি। এবং তাদের মন চায় কি? কাঁথা দিয়ে একটু ঘুমিয়ে থাকি, স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয়ে না যাই, বাজারে না যাই, চাকরিতে না যাই, ব্যবসাতে না যাই। এটা তাদেরও তখন মন চায়, যে যতই সংবেদনশীল হোক না কেন। তখন তাদের মনে পড়ে সুখময় অতীত, পুরনো স্মৃতি, ভালো হতে পারে খারাপও হতে পারে, আর সে ভালো লাগার আলপনা আঁকে মনে মনে। আলপনা মানে কি জানি? আলপনা মানে হচ্ছে ডিজাইন। আলপনা মানে কি? আলপনা মানে হচ্ছে ডিজাইন। আমরা নিশ্চয়ই পহেলা বৈশাখের ডিজাইনগুলো দেখি, রাস্তাঘাটে করা হয়, এগুলি হচ্ছে আলপনা। নকশা বলতে পারো আর কি, নকশা। এই বৃষ্টি কখনো বিষণ্ণ করে মন। তার মানে সবসময় যে বৃষ্টি আমাদেরকে আনন্দিত করে তা না, বৃষ্টি কিন্তু অনেক সময় আমাদেরকে অনেক স্যাড বানিয়ে দেয়, অনেক দুঃখ ভারাক্রান্তও করে বটে। একাকী জীবনে বাড়ায় বিরহ। তার মানে যারা লোনলি, ঠিক আছে, যারা একা, সিঙ্গেল, সোজা কথায়, তাদের এই সিঙ্গেলত্বটা আরো বেশি করে অনুভব করায় এই বৃষ্টি। তাদের বিরহটা বাড়ায়, দুঃখটা আরো বাড়িয়ে তোলে, ইস আজকে একা বলে। সুতরাং বৃষ্টি শুধু প্রাকৃতিক ঘটনা বা প্রাকৃতিক পালা বদলের নিয়ামক নয়। নিয়ামক মানে কি জানো? মেট্রিক। মানে যখন বৃষ্টি হয় তখন আমরা বুঝতে পারি কি? বুঝতে পারি যে আচ্ছা বর্ষাকাল এসেছে। যখন কাশফুল দেখা যায় আমরা বুঝি যে আচ্ছা শরৎকাল এসেছে। তার মানে এই যে বৃষ্টি হচ্ছে বর্ষার নিয়ামক, বা কাশফুল হচ্ছে শরতের নিয়ামক। নিয়ামক মানে হচ্ছে মেট্রিক, যেটা দিয়ে ডিসাইড করা যায়, মাপা যায় যে আসলেই বৃষ্টি দেখে মাপা যায় যে বর্ষা এসেছে কিনা। এর সঙ্গে ব্যক্তির জীবনে কতটা সম্পৃক্ত বা কতটা জড়িত তার কাব্যরূপ কবিতায় ফুটে উঠেছে। খুবই সহজ। এখন যেহেতু সিলেবাসে ছিল না, কোন কোন টপিক থেকে প্রশ্ন এসেছে সেটা দেখাতে পারছি না, এই জন্য দেখাচ্ছি বাংলা টনিক হিসেবে যে কোন কোন টপিক থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। প্রথমত বর্ষা এবং বাংলাদেশের বর্ষা প্রকৃতি সম্পর্কে প্রশ্ন আসতে পারে। দ্বিতীয়ত প্রকৃতির সতেজতা, তার মানে প্রকৃতি তো একেবারে রুক্ষ সূক্ষ্ম হয়ে যায়, একদম চরম গ্রীষ্মের পরে, চরম গ্রীষ্মের দাবদাহের পরে প্রকৃতি যখন একেবারে শুকিয়ে কাঠ, তখনই আমাদের মনে স্বস্তির হাওয়া বইয়ে দেয় হচ্ছে বর্ষা বা বৃষ্টি। তৃতীয়ত বৃষ্টিবিহীন প্রকৃতির রুক্ষতা, মাত্রই যেটার কথা বললাম, এবং মানব মনে তার প্রভাব সম্পর্কে। অর্থাৎ বৃষ্টি হলে আমাদের ভালো লাগে, আর বৃষ্টির আগে যে গরমকালটা সেটা একমাত্র সামার লাভারদের ভালো লাগে, এছাড়া কারোর ভালো লাগে না। চতুর্থত প্রকৃতির স্নিগ্ধ কোমল রূপ ফিরিয়ে আনতে বৃষ্টির অবদান সম্পর্কে। চতুর্থত কি? প্রকৃতির স্নিগ্ধ কোমল রূপ ফিরিয়ে আনতে বৃষ্টির অবদান সম্পর্কে আমাদের ফোকাস রাখতে হবে, কারণ এখান থেকে কি কি প্রশ্ন আসতে পারে? গ অথবা ঘ নাম্বার প্রশ্ন আসতে পারে। তৃষ্ণাকাতর মাঠঘাট ও বনে বৃষ্টি কিভাবে প্রাণের জোর আনে সেটি সম্পর্কেও প্রশ্ন আসতে পারে। সো এইগুলো আমরা কবিতা থেকে যদি সৃজনশীল প্রশ্ন অ্যান্সার করতে যাই তাহলে এখান থেকেই ঘুরে ফিরে প্রশ্ন আসবে। এরপরে যাব আমরা পরবর্তী কবিতাতে। পরবর্তী কবিতা হচ্ছে আমি কোনো আগন্তুক নই। এইটা আমি কোনো আগন্তুক নই।
প্রথমে দেখে নিই পাঠ পরিচিতি। জন্মভূমির সাথে মানুষের আজীবনের সম্পর্ক। তার মানে আমার জন্ম যেহেতু বাংলাদেশে হয়েছে, আমি বাংলাদেশকে বাই ডিফল্ট ছোটবেলা থেকেই ভালোবাসি, এখনো ভালোবাসি, সারা জীবন ভালোবাসবো। জন্মভূমির সাথে মানুষের আজীবনের সম্পর্ক, এর সবকিছুই তার মনে হয় কত চেনা, কত জানা। জন্মভূমির মধ্যে শিকড় গেড়ে থেকেই মানুষ তাই সমগ্র দেশকে আপন করে পায়। তার মানে যে যেখানে জন্মায় সাধারণত সে সেখানেই থাকতে চায়। যার জন্ম নেত্রকোনায় সে সারা জীবন নেত্রকোনাতেই থাকতে চায়, যার জন্ম ফরিদপুরে সে সারা জীবন ফরিদপুরেই থাকতে চায়, যার জন্ম টাঙ্গাইলে সে সারা জীবন টাঙ্গাইলেই থাকতে চায়। অর্থাৎ আমরা যেন একটা গাছের মতো সেখানে শিকড় গেড়ে বসে থাকতে চাই। এই অনুভূতিটা একেবারে তুলনাহীন। এই যে একটা সেন্স অফ বিলঙ্গিংনেস, যে এই দেশটা আমার, এই দেশ আমাকে কি দিয়েছে, কি দেয় নাই, কি পেতে পারতাম, কি পাই নাই, এইটা পরের চিন্তা। আমরা সবসময় মনে করি এই দেশ আমার দেশ, এই দেশকে আমরা ভালোবাসবো, এই দেশের জন্য আমরা কাজ করব, এখানেই আমরা থাকবো। দেশ মানে তো শুধু চারপাশের প্রকৃতি নয়, আপন সত্তায় অনুভব করা এটাও দেশের একটা বৈশিষ্ট্য। মানে দেশ শুধু ততটুকু না যতটুকু আমি দেখতে পাচ্ছি, দেশ শুধু ততটুকু না যতটুকু আমি ধরতে পারছি। দেশ মানে একটা কল্পনাও। তার মানে যারা প্রবাসী তারা কি দেশকে ভালোবাসে না? তারা কি দেশকে মিস করেন না? এই যে তারা দেশকে মিস করেন, তারা কি দেশকে দেখে মানে সামনাসামনি দেখে মিস করেন? তা কিন্তু না, তারা দূর থেকে দেশকে মিস করেন। অর্থাৎ এটা কিন্তু একটা অনুভূতি, দেশের প্রতি ভালোবাসাটা। দেশকে অনুভব করলেই দেশের মানুষকেও আপন মনে হবে আমাদের। এই কবিতায় আমি কোনো আগন্তুক নই, সেই অনুভবে আন্তরিক মমতায় সুন্দরভাবে তুলে ধরেছেন কবি। তিনি উচ্চারণ করেছেন তিনি কোনো আগন্তুক নয়, তিনি কোনো আগন্তুক নয়। আগন্তুক শব্দটা মানে কি? আগন্তুক মানে হচ্ছে স্ট্রেঞ্জার। মানে কি? মানে হচ্ছে হুট করে চলে আসা কোনো ব্যক্তি আসলে তিনি না। তিনি কোনো স্ট্রেঞ্জার বা হুট করে হঠাৎ করে চলে আসা কোনো ব্যক্তি না। তিনি কি বলেছেন? তিনি কোনো আগন্তুক নেই। তিনি যেমন ওই আসমান জমিনের ফুল, জোনাকি, পুকুর, মাছরাঙাকে চেনেন, তেমনি তারাও তাকে চেনেন। তার মানে তিনি কোনো স্ট্রেঞ্জার বলতে তিনি কোনো অপরিচিত ব্যক্তি না, তিনিও সবাইকে চেনেন, তাকেও সবাই চেনেন। এই জন্য তিনি বলছেন আমি কোনো আগন্তুক নই। পাখি, কার্তিকের ধান কিংবা শুধু শিশির নয়, তিনি এই জনপদের মানুষকেও ভালোভাবে চেনেন। তার মানে প্রাকৃতিক যে সকল উপাদান রয়েছে সেগুলোকেও তিনি যেমন ভালো মতো চেনেন, তেমনি মানুষকেও তিনি খুব ভালো মতো চেনেন এবং তাকেও আপন মনে করেন। তিনি কদম আলী, জমিলার মার মতো মানুষের চিরচেনা স্বজন। স্বজন মানে কি? আত্মীয়। স্বজন মানে হচ্ছে আত্মীয়। কবি অনুভব করেন যে লাঙল জমিতে ফসল ফলায়, সেই লাঙল আর মাটির গন্ধ লেগে আছে তার হাতে। কোথায় লেগে আছে? তার হাতে, তার শরীরে। ধানক্ষেত আর ধুধু নদীর কিনার, অর্থাৎ এই গ্রামীণ জনপদের সঙ্গেই তার জীবন বাঁধা। এই হচ্ছে তার অস্তিত্ব, এই হচ্ছে মানব জীবন। জন্মভূমির সাথে যে মানুষ গভীরভাবে সম্পর্কিত, এইটাই পুরো কবিতা জুড়ে কবি বোঝানোর চেষ্টা করেছেন। ওকে, এবার দেখি বিগত বছরে যখন প্রশ্ন এসেছে, খুব বেশিবার আসে নাই, তারপরে দেখি যে প্রশ্ন আসলে কোত্থেকে আসে। জন্মভূমির সাথে মানুষের আত্মিক সম্পর্ক, এখান থেকে একবার প্রশ্ন এসেছে সিলেট 25 সালে। বিচিত্র অনুষঙ্গের মধ্যে দেশের সামগ্রিক সত্তা, আপন পরিবেশের সাথে ব্যক্তির আন্তঃসম্পর্ক। আন্তঃসম্পর্ক মানে কি? আন্তঃসম্পর্ক মানে হচ্ছে পারস্পরিক সম্পর্ক, মিউচুয়াল। ঠিক আছে, পারস্পরিক সম্পর্ক মানে কি? পারস্পরিক সম্পর্ক মানে হচ্ছে মিউচুয়াল সম্পর্ক। ঠিক আছে, জন্মভূমির মধ্যে শিকড় গেড়ে সমগ্র দেশের মানুষকে আপন করে পাওয়া, এটা এসেছে কুমিল্লা বোর্ডে 17 সালে। খুব বেশি ইম্পর্টেন্ট না, বাট সিকিউরিটি হিসেবে পড়ে রাখতে পারো। ওকে, পরবর্তী টপিক এখন আমরা পড়ব তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা। ওকে, দেখি। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা এই কবিতাটি শামসুর রাহমানের। আবারও বলছি, অনেকে এটা ভুলে শামসুর রহমান লিখো, এটা কিন্তু রহমান না, এটা হচ্ছে শামসুর রাহমান। এই যে শামসুর রাহমান। শামসুর রাহমানের শ্রেষ্ঠ কবিতা নামক কাব্য থেকে বা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। কবিতাটি কবির বন্দি শিবির থেকে এই কাব্যগ্রন্থেরও অন্তর্ভুক্ত। স্বাধীনতা শুধু একটা শব্দ না, স্বাধীনতা একটা আবেগ, স্বাধীনতা একটা অনুভূতি, স্বাধীনতা একটা অধিকার। এটি এমন এক অধিকার ও অনুভব, এমন একটা রাইট এবং এমন একটা ফিলিং যা মানুষের জন্মগত। মানে আমি জন্ম থেকে স্বাধীন হতে চাই।
যদিও মানুষকে বলা হয় মানুষ সামাজিক জীব, কিন্তু সামাজিক জীব হলেও সমাজের সকল কিছু আমার উপর চাপিয়ে দেওয়া হবে এবং আমি সবকিছু মুখ বুজে সহ্য করে নেব, এতটাও ভালো মানুষ আবার আমরা না। আমাদের কিন্তু সমাজের এত কিছুর মধ্যেও নিজের একটু স্বাধীনতা ভালো লাগে, আমরা চাই সমাজের শৃঙ্খলটা একটু মুক্ত হতে। কিন্তু এই অধিকার আদায়ের জন্য বাঙালি জাতিকে দীর্ঘকাল যেমন সংগ্রাম করতে হয়েছে, তেমনি করতে হয়েছে অপরিসীম আত্মত্যাগ। অপরিসীম মানে কি? যেটা কোনো সীমা পরিসীমা নাই, মানে আনলিমিটেড আত্মত্যাগ করতে হয়েছে। 1971 সালে বাঙালি স্বাধীনতা সংগ্রামে আপামর মানে হচ্ছে একেবারে সবাই, আপামর বলতে একেবারে সবাই, এটাকে অনেক সময় আবাল বৃদ্ধ বনিতাও বলা হয়, মানে একেবারে ছোট বড় সবাই, সকল শ্রেণী পেশা সবাই বাঙালি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। যুদ্ধ চলাকালে বাঙালির রক্তে রক্তগঙ্গা বইয়ে দেয় পাকিস্তানি যুদ্ধবাজরা। তার মানে পাকিস্তানিরা আমাদের সাধারণ নিজস্ব নিরীহ মানুষজনকে একেবারে মেরে কেটে শেষ করে ফেলে। মানে এক একটা নদীতে তখন পানিগুলো রক্তের কারণে রীতিমতো লাল হয়ে গেছে, সেটাকেই বলছে রক্তগঙ্গা বইয়ে দেয় পাকিস্তানি যুদ্ধবাজরা। বাংলাদেশের স্বাধীনতার জন্য সংগ্রামে সকিনা বিবির মতো গ্রামীণ নারীরা সহায় সম্বল সম্ভ্রম বিসর্জিত হয়েছে। কি নাম? সকিনা বিবি। তার মতো গ্রামীণ নারীরা সহায় হারিয়েছেন, সম্বল হারিয়েছেন এবং সম্ভ্রম বা তাদের যে সম্মানটা, সেই সম্মানটা পর্যন্ত হারিয়েছেন পাকিস্তানি সেনাবাহিনীর হাতে, বিসর্জিত হয়েছে। হরিদাসী হয়েছে স্বামীহারা, নবজাতক হারিয়েছে মা বাবাকে। অর্থাৎ আমাদের সবারই কিন্তু কিছু না কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, আমাদের সবারই কিছু না কিছু ক্ষয়ক্ষতি এখানে হয়েছে। পাকিস্তানি হানাদার বাহিনী বাঙালিদের ছাত্রাবাস মানে কি? ছাত্রাবাস মানে হচ্ছে হোস্টেল। তোমরা যখন বিশ্ববিদ্যালয়ে পড়বা তখন তোমরা অনেকে হলে থাকবা, ওইটি হচ্ছে ছাত্রাবাস। এই হোস্টেলে আক্রমণ করে ছাত্রদের হত্যা করে শহরের বুকে আগ্নেয়াস্ত্র নিয়ে। আগ্নেয়াস্ত্র মানে হচ্ছে ফায়ার আর্মস, মানে ফর এক্সাম্পল স্টেন গান, রাইফেল, বন্দুক, রিভলভার, AK-47, এগুলো হচ্ছে আগ্নেয়াস্ত্র, মানে যেগুলোর মধ্যে বারুদ থাকে, যেগুলো একদম অটোমেটিক ফায়ার আর্মস আর কি, যেগুলো আগ্নেয়াস্ত্র নিয়ে গণহত্যা চালায়। সো এটা কিন্তু একটা জেনোসাইড ছিল। পাকিস্তানিরা বাঙালিদের উপর যে এথনিক ক্লিনজিং এর মতো যে হামলাটা তারা চালিয়েছে, পুরো বাঙালি জাতিকে নিঃশেষ করে দেওয়ার চিন্তা করে, এটাকে ইন্টারন্যাশনালি এটা টার্মিনোলজিক্যালি এটাকে হচ্ছে জেনোসাইড বলে, এটার বাংলা হচ্ছে গণহত্যা। এবং যখন আরো বড় হবা তখন তোমরা এই গণহত্যা নিয়ে বিস্তারিত পড়ালেখা করবা। পুড়িয়ে দেয় গ্রাম ও শহরের লোকালয়। এর প্রাকৃতিক প্রতিবাদ ওঠে পশুর কণ্ঠেও, মানে পশুও কিন্তু এই ব্যাপারটাকে মেনে নেয় না। আর্তনাদ করে কুকুরও। মুক্তিযুদ্ধের শ্রমিক, কৃষক, জেলে, রিক্সাওয়ালা প্রমুখ বা ইত্যাদি সবাই সাধারণ মানুষ আত্মত্যাগ করে। দগ্ধ লোকালয় বা পুড়ে যাওয়া লোকালয়। দগ্ধ মানে কি? দগ্ধ মানে হচ্ছে পুড়ে যাওয়া, বার্ন্ড যে লোকালয় বা শহর, প্রবীণ বাঙালির আলোকিত চোখে অগ্নি ছড়ায়। তার মানে যারা বয়সে বৃদ্ধ তারাও কিন্তু এই ব্যাপারটাকে সাধারণভাবে মেনে নেয় এবং তারা হয়তোবা হাত দিয়ে বা যুদ্ধ করে সরাসরি তারা প্রতিবাদ করতে পারে নাই, কিন্তু তারা তাদের নিজেদের বুদ্ধি বিবেচনা দিয়ে কিংবা তাদের মনের ভিতর যে ক্ষোভ, সে ক্ষোভ তারা প্রকাশ করেও এই যুদ্ধে তারা পাকিস্তানের বিরোধিতা করেছিলেন। সেই সঙ্গে নবীন রক্তে প্রাণ স্পন্দন ও আশা জেগে থাকতে দেখে কবি মুক্তিযুদ্ধ চলাকালে দৃঢ়তার সাথে উচ্চারণ করেন, এত আত্মত্যাগ যার উদ্দেশ্যে সেই স্বাধীনতাকে বাঙালি একদিন ছিনিয়ে আনবেই। তার মানে যে স্বাধীনতা আমরা এত ডেসপারেটলি চাই, সেই স্বাধীনতাটাকে আমরা যেভাবেই হোক না কেন ছিনিয়ে আনবই। কবিতাটি মুক্তিযুদ্ধের অনবদ্য সাহিত্যিক একটা দলিল। তার মানে মুক্তিযুদ্ধে কি হয়েছে, আমাদের উপর কিরকম অত্যাচার করেছে পাকিস্তানি বাহিনী এবং আমরা কেমন আত্মত্যাগ করেছি, আমরা কিভাবে যুদ্ধটা করেছি, সবকিছুরই একটা প্রামাণ্য দলিল বলা যেতে পারে এই কবিতাটাকে। ওকে, এখন যদি দেখি এখান থেকে কোন কোন টপিকে আমাদের ইম্পর্টেন্স দিতে হবে। স্বাধীনতার জন্য এদেশের সর্বস্তরের মানুষের আত্মত্যাগের যে স্বরূপ, সেটা পাকিস্তানি হানাদার বাহিনীর অন্যায়, অত্যাচার ও ধ্বংসযজ্ঞ সম্পর্কে ধারণা, স্বাধীনতার জন্য এদেশের মুক্তিকামী মানুষের প্রতীক্ষা ও সংগ্রামের স্বরূপ। এইগুলো আমরা ইম্পর্টেন্স দেবো, কারণ এগুলো দেখেছো বিগত বছরগুলোতে বোর্ডে এসেছে। সো এগুলো আমরা পড়বো মূলত গ আর ঘ নম্বর প্রশ্নের জন্য। তো এরপরে আমরা দেখবো হচ্ছে বোশেখ, এই কবিতাটা শুরু করতে যাচ্ছি। আগে কখনো সিলেবাসে না থাকা নতুন একটা টপিক, বোশেখ। কবি আল মাহমুদ, নাম কি? কবি আল মাহমুদের কবিতা সমগ্রের পাখির কাছে ফুলের কাছে কাব্য থেকে এই বোশেখ কবিতাটা সংকলন করা হয়েছে। বাংলাদেশের একটি পরাক্রমশালী মাস হচ্ছে বৈশাখ বা বৈশাখ।
মানে বৈশাখ মাসে একদম সবকিছুকে জ্বালিয়ে পুড়ে তছনছ করে দেয় বৈশাখ। ঋতু পরিক্রমা হচ্ছে ঘুরে ঘুরে আসা, এটা হচ্ছে পরিক্রমা। ঋতু পরিক্রমায় বারবার সে রুদ্র সংহারক রূপে, রুদ্র সংহারক মানে কি, মানে একদম কঠিন রূঢ় একটা ভয়ঙ্কর রূপ নিয়ে সে সবসময় আবর্তন করে। বৈশাখের নিষ্ঠুর করাল গ্রাসে, তার মানে খুবই রুড, খুবই নিষ্ঠুর, খুবই ভয়ঙ্কর যে রূপটা, এবং আগ্রাসী থাবায়, আগ্রাসী মানে কি জানো, অ্যাগ্রেসিভ থাবায় কখনো কখনো লন্ডভন্ড হয়ে যায় এক একটা জনপদ। তার মানে বৈশাখ অনেক সময় একেবারে সরাসরি খরার জন্য দায়ী। এবং খরা থেকে কি হয়, যখন খরা হয় তখন সেখানে ভালো ফসল হয় না, তখন মানুষ খেতে পারে না। খরা থেকে পরবর্তীতে কি হয়, দুর্ভিক্ষ হয়। আবার খরার কারণে কি হয়, পানি সংকট। তার মানে এক একটা জনপদ রীতিমতো বিলীন হয়ে যেতে পারে এই বৈশাখের কারণে। অধিকাংশ ক্ষেত্রেই বেশিরভাগ সময় এর শিকার হয় দুঃখী দরিদ্র মানুষ বা অসহায় কোনো প্রাণী। ছিঁড়ে যায় গরিব মাঝির পালের দড়ি, উড়ে যায় দরিদ্র চাষির ঘর। তার মানে বৈশাখে শুধুমাত্র যে প্রচণ্ড গরম পড়ে তা না, কালবৈশাখী ঝড়ে কিন্তু অনেক সময় প্রাকৃতিক দুর্যোগে অনেকের সহায় সম্বল সবকিছুই হারাতে হয়। ছোট্ট টুনটুনির বাসাও রেহাই পায় না, কিন্তু ধনীর প্রাসাদের কোনো ক্ষতি হয় না। কবিতায় আক্ষেপ করে বলেছেন, প্রকৃতির যত নিষ্ঠুরতা, নির্মমতা কেন শুধু ওই গরিবের বিরুদ্ধেই ঘটবে? প্রকৃতির সকল যে অন্যায় অনাচার, ঠিক আছে, সবকিছু কবি আল মাহমুদ বলছেন, আমি বলছি না। তিনি বলছেন যে সবকিছু কেন যেন এই দরিদ্র, নিঃস্ব, সহায়হীন, সম্বলহীন ওদের বিরুদ্ধেই যেন হয়। অবশেষে বৈশাখের কাছে তার আহ্বান বা তার রিকোয়েস্ট, তার মিনতি, ধ্বংস যদি করতেই হয় তাহলে গুঁড়িয়ে দাও সেই সব অট্টালিকা যা গড়ে উঠেছে শ্রমজীবী সাধারণ মানুষকে শোষণ করে। তবে আল মাহমুদ বলছেন যে আচ্ছা বৈশাখ, ঠিক আছে, যদি তোমার যদি মনে হয় ধ্বংস করতেই হবে, তোমার যদি মনে হয় কোনো কিছুকে ধুলে লুটিয়ে দিতে হবে, তাহলে গরিবদের উপর অত্যাচার করছো কেন? তুমি তোমার এই প্রতাপ, তোমার এই পরাক্রম, এটা তুমি বড়লোকদের উপর দেখাও। এটা তুমি যারা অট্টালিকা, বিল্ডিং বানিয়েছে বড় বড় এবং শ্রমজীবীদের শোষণ করে বানিয়েছে, তাদের উপর এই তোমার পরাক্রমটা দেখাও, তাদের উপর তোমার এই ক্ষোভ বা তাদের উপর তোমার এই যে পাওয়ারটা, এটা দেখাও। এই কবিতায় বৈশাখের বিধ্বংসী প্রতীকের মধ্য দিয়ে অত্যাচারের অবসান কামনা করেছেন কবি। ওকে, যেহেতু আগে সিলেবাসে ছিল না, কোন কোন সালে কোন কোন বোর্ডে আছে সেটা দেখাতে পারছি না, কিন্তু তোমাদের বছর কোন কোন টপিকগুলো ফোকাস করতে হবে সেটা একটু দেখাই। 1, বৈশাখী ঝড়ের অসীম ক্ষমতা সম্পর্কে তোমাদের প্রশ্ন আসতে পারে। 2, কালবৈশাখী ঝড়ের রুদ্র ও সর্বনাশা রূপ, এখান থেকে প্রশ্ন আসতে পারে। 3, ঝড়ে জনজীবন কিভাবে বিপর্যস্ত হয় সেটি সম্পর্কে প্রশ্ন আসতে পারে। 4, দরিদ্র মানুষের অসহায়ত্বকে উপলব্ধি করা, এখান থেকে প্রশ্ন আসতে পারে। এবং পঞ্চমত, শোষকরা কিভাবে দরিদ্রদের শোষণ ও বঞ্চনা করে সেটি সম্পর্কে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। তার মানে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে বৈশাখ, এখান থেকে যদি প্রশ্ন আসে এই জায়গাগুলোতে তোমরা ফোকাস করলেই মোটামুটি উত্তর করতে পারবা। পাঠ পরিচিতিটা ভালো মতো পড়তে হবে, সব কবিতার ক্ষেত্রে বলছি। যেগুলো আগে সিলেবাসে ছিল সেগুলো তো দেখালেমই, কোন কোন সাবটপিক থেকে কতবার প্রশ্ন এসেছে সেগুলো ভালো মতো পড়বা, আগে থেকে আইডিয়া রাখবা। আর যেই টপিকগুলো সিলেবাসে আগে ছিল না সেগুলো হচ্ছে এইখান থেকে তুমি এটা দেখে নিবা। আশা করি এই পুরো ভিডিওটা তুমি যদি মনোযোগ দিয়ে দেখে থাকো তাহলে বাংলা কবিতায় কেউ তোমাকে আটকাতে পারবে না। মনে রাখতে হবে, প্রশ্নকর্তারা এমন কোনো প্রশ্ন করবেন না যে প্রশ্নের উত্তর এসএসসি স্ট্যান্ডার্ড না, বা যে প্রশ্নের উত্তর করতে হলে তোমাকে বিশাল শিল্প সাহিত্যিক বা বাংলার জাহাজ হতে হবে, এমনটা একেবারেই না। তাই ভয় পেয়ে কোনো লাভ নাই, ভয় পাওয়ার কোনো কারণও নাই। তুমি যদি মনে করো তোমার কবিতাটা ভালো মতো পড়া আছে, পাঠ পরিচিতি ভালো মতো পড়া আছে, এবং এই ভিডিওতে আমি যেই যেই সাবটপিকগুলোর ইম্পর্টেন্স দেখালাম সেগুলো তোমার প্রপারলি কভার করা আছে, তাহলে ইনশাল্লাহ প্রশ্ন তুমি নিজের যেই বুদ্ধি সেটা খাটিয়ে লিখতে পারবা। আবারও বলছি, বাংলা প্রথম পত্র পরীক্ষায় সৃজনশীল প্রশ্ন কমন আসে না। তাই আমরা যখন সাজেশন দিই, আমরা কিন্তু সাজেশন দিই যে এই টপিক থেকে প্রশ্ন আসবে, যে এই টপিকগুলো পড়ো এখান থেকে প্রশ্ন আসবে, কিন্তু একেবারে নিতু কি বলল, তারপর হচ্ছে মনে করো রহিম মিয়া কি বলল, একদম উদ্দীপক লাইন টু লাইন ওয়ার্ড বাই ওয়ার্ড এরকম কমন আসবে না। কারণ এসএসসি পরীক্ষা বলো, এইচএসসি পরীক্ষা বলো, বোর্ড পরীক্ষাগুলোতে বাংলা প্রথম পত্রের প্রশ্ন যারা তৈরি করেন
তাদেরকে একেবারে সুন্দর মতো নির্দেশনা দেওয়া থাকে যে প্রত্যেকটা প্রশ্নই নতুন এবং ইউনিক হতে হবে, কোনো প্রশ্নই রিপিট করা যাবে না, বিগত বছরে এসেছে এরকম প্রশ্ন দেওয়া যাবে না, কোনো নোট গাইড সাজেশন বই কারো কোনো ক্লাস এখান থেকে কোনো প্রশ্ন নেওয়া যাবে না, প্রত্যেকটা প্রশ্নই নতুন করে বানিয়ে দিতে হবে, এরকম স্ট্রিক্ট ডিরেকশন দেওয়া থাকে। কিন্তু তোমাদেরকে যেহেতু বিগত বছর সালগুলো দেখিয়েছি, দেখো প্রশ্ন হুবহু কমন পাবা না, এটা ধরে নাও, তোমাকে নিজের বুদ্ধি খাটিয়ে লিখতে হবে, বানিয়ে বানিয়ে লিখতে হবে। কিন্তু বানিয়ে লেখার ক্ষেত্রে তোমার জন্য অনেক বড় একটা রেফারেন্স পয়েন্ট হচ্ছে পাঠ পরিচিতিগুলো, যে প্রত্যেকটা পাঠ পরিচিতি আমি তোমাকে পড়িয়ে দিয়েছি অলরেডি। এবং দ্বিতীয়ত হচ্ছে এই যে টপিকটা, স্বাধীনতার জন্য এদেশের সর্বস্তরের মানুষের আত্মত্যাগের স্বরূপ, এইখান থেকে কিন্তু বিভিন্ন রকমভাবে বিভিন্ন বছরগুলোতে ঢাকা বোর্ডে 23 সালে, যশোর বোর্ডে 20 সালে, বরিশাল বোর্ডে 24, 22, 20 সালে ঘুরিয়ে ফিরিয়ে এখান থেকে প্রশ্ন করেছে। অর্থাৎ তুমি যদি কিওয়ার্ডটা জানো, কিওয়ার্ডটার ব্যাখ্যা জানো, তাহলেই তো হলো। কবিতা নিয়ে ভয় পাওয়ার কিছুই নাই, বাংলা নিয়েও ভয় পাওয়ার কিছু নাই। আশা করি এই ক্লাসটা তোমার উপকার এসেছে। যদি এই ক্লাসটা থেকে তুমি উপকৃত হয়ে থাকো, তাহলে বন্ধুদের সাথে এই ক্লাসটার লিঙ্ক শেয়ার করো, যাতে তোমার পাশাপাশি তোমার বন্ধু একটা ভালো প্রিপারেশন নিতে পারে এবং পরীক্ষায় A+ পেতে পারো তোমরা দুইজনই। এই ক্লাসের স্লাইডটা পাওয়া যেহেতু গুরুত্বপূর্ণ, এই জন্য এই ক্লাসের স্লাইডটা এই ভিডিওর ডেসক্রিপশনে তুমি পেয়ে যাবা। পাশাপাশি ভিডিওতে যেহেতু অনেকগুলো কবিতা আছে, 8টা কবিতা আছে, তোমার যে কবিতাটা দরকার সেই কবিতাটা আরও একবার দেখার জন্য, রিভাইজ করার জন্য এই ভিডিওতে টাইম স্ট্যাম্প করা থাকবে। তুমি সেখান থেকেও সরাসরি যেই কবিতাটা দরকার সেই কবিতাটাই দেখে নিতে পারবা। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে আবারও পরবর্তীতে কোনো ক্লাসে, কোনো সাজেশন পিডিএফে, অথবা আমাদের যে ফেসবুক গ্রুপ রয়েছে SSC 26 সুপার স্টুডেন্টস 10MS, এই গ্রুপে তোমাদের সমস্যা, কনফিউশন, কোয়েরি, জিজ্ঞাসা সব কিছুর সমাধান করার জন্য 24 ঘন্টায় আমাদের টিম কাজ করছে। ভালো থেকো, সুস্থ থেকো, একদম ফাটায় একটা পরীক্ষা দাও। দেখা হবে আমাদের সাথে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে, যেখানে A+ পাওয়া স্টুডেন্টদের নিয়ে আমরা একটা বিশাল সাকসেস সেলিব্রেশন করব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ সবাইকে।